ভেবেছি ভেবেছি বলেই তো সুলতান আমার কিছুই করতে পারবে না। এটা কিন্তু আপনার ভুল ধারণা যুবরাজ। যে সুলতানের অনুগ্রহে আজ পর্যন্ত আপনি কমলপুরের সিংহাসনে অধিষ্ঠিত, সেই সুলতানের বিরুদ্ধে এমন হেনস্তি করলে আপনার ধ্বংস অনিবার্য। সমাজিত কথা বলো, এখনো সময় আছে। সুলতানের বংশতা স্বীকার করে, তবে সুলতান আপনাকে স্নেহ করে, তবে সুলতান আপনাকে স্নেহ করে সোহাগ করে আপনার ভবিষ্যতের পথ সুন্দর করে দেবে। সুলতান যদি ক্ষিপ্ত হয়ে আমাকে সিংহাসনচ্যুত করতে চায়, তাহলে তাকে আমি আমার সতীর পরীক্ষা দেব। ন্যায়ের কাছে অন্যায় চিরদিন ধ্বংস। তাই আমি এখনো বলছি আপনাকে নবাবের আদেশ যথাযথ সম্মান জানি ওই সুলতান রাজকোট পাঠিয়ে দিই। না না, আপনার ওই যুক্তিহীন প্রস্তাব আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি রাজা, আমি হাজার হলেও আমি যা বলবো আপনার অক্ষরে অক্ষরে পালন করে যাব। বেশ, আমিও বলে যাচ্ছি তোমার যে সংকল্প নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, সেই সংকল্পে আপনার রাজ্য হবে শ্মশান, আর সেই শ্মশান হবে আপনার চির সমাধি। অতএব সাবধান সাবধান সাবধান। আর তুমি জেনে রেখো মন্ত্রী বেটা, আর এই পৃথিবীতে প্রতিটা মানুষ আসে ভোগ বিলাসের জন্য। তাই তো আমি কতদিন বেঁচে থাকবো ততদিন আমি ভোগ বিলাস পাই না। কিন্তু আফজাল বেগ এখনো কমলহাট থেকে ফিরে আসছে না কেন? তাহলে কি শয়তান প্রশান্ত সেনের হাতে ভর্তি? আফজাল বেগকে বলতে পারার মতো এখন কমলপুর হাটিতে চলেনি যুবরাজ। জান বলেই তো তোমাকে আমি পাঠিয়েছিলাম। এবার বলে আফজাল বেগ বেয়াদব প্রশান্ত সেন কি জবাব দিয়েছে? বলেছে এই সময় রাজকোট পাঠানো তার পক্ষে কিছুতেই সম্ভব না। আফজাল বেগ আরো বলেছে সুলতান যদি তার ব্যাপারে ক্ষিপ্ত হয়ে তাহলে তার অন্যায়ের জবাব দিতেও সে খণ্ডিত হবে না। প্রশান্ত সেন আজ তোমার মরার পালক গজিয়েছে, তাই তুমি মিথ্যর দিকে পা বাড়াচ্ছ।
নসরার সার হয়ে তুমি বেঁচেছিলে। এবার দেখতে পারবে সুলতান নসরার সার আসল রূপ। আফজাল বেগ, তুমি সেই বেয়াদব বেসরের মাথাটা নিয়ে আসতে পারলে না। পারতাম জনাব, কিন্তু আপনার আদেশ নেই। তোমরা আমার আদেশের অপেক্ষায় থাকবি। তবু আপনি সুলতান। হ্যাঁ হ্যাঁ, আমি সুলতান। আমার বিষয়ে যে অপরাধী হবে তাকে আমি কঠিন শাস্তি দেব। আফজাল বেগ, বলুন জনাব। কমলপুরকে আর কি দেখে দে? দেখলাম নারী নির্যাতনের দৃশ্য, এই শুনেলে শুনেলাম লোপট প্রশান্ত সেনের প্রশান্ত সেন। কর্মের কাহিনী। এরপরেও তুমি সুলতানের আদেশের অপেক্ষায় রইলে। শোনো আফজাল বেগ, তোমার বীরত্বের পরিচয় পেয়ে আমি আর ভাবতে পারছি না। আমি তোমাকে ভাবতেও পারছি না। আমি তোমাকে কথা দিয়েছি, আমার একমাত্র কলিজার টুকরা শাহজাদি আসমা আলীকে তোমার সঙ্গে শাদি দেবো বলে এই প্রতিশ্রুতি করেছিলাম। আর তোমার সামনে যদি সুলতানকে কেউ বেয়াজ্জতি করে তাকে শাস্তি করতে আদেশের প্রয়োজন হয় না। আমার কৌশল নেবে না জনাব। এবার আমি নিলব ফিরে এলেও আপনার মাথায় নিয়ে আজ আমি চলে যাবো কমলপুর রাজপ্রাসাদে। তারপর নারী নির্যাতনের অপরাধে আর সুলতানের আদেশের মধ্যে ব্যক্তিত্ব করার অপরাধে আমি সে কাজ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসবো এই সুলতান দরবারে। তাই করতে হবে আফজাল বেগ, তাই করতে হবে। সেই বেয়াদব বেসরমকে বুঝিয়ে দিতে হবে সুলতানের আদেশ অমান্য করার শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠিন। জনাব, আমার একটা আর্জি। বলো বলো আফজাল বেগ। মানে শাহজাদির সাথে তোমার শাদির কথা ভাবছো তাই না? হবে আফজাল বেগ, হবে। সুলতান নসর শাহ কখনো কথা দিয়ে কথার অদাভর খেলাপ করেনি। সানমুখে যুদ্ধ, তাই যুদ্ধে জয়ের পর হবে তোমার আর আসমানির শাদি তোমার। কিন্তু রক্ষী পাঠানোর পরেও দেখছি শাহজাদি মাতুল্লাহ থেকে ফিরে আসছে না কেন? সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক? আমাদের ধাক্কা পড়েছে। কি করছিলে? আমরা তাকে আক্রমণে পেয়ে জানের বাইরে পালিয়ে চলে এসেছি। সামান্য একটা ডাকাতের হাতে পরাস্ত হয়ে প্রভু কন্যাকে বিপদে ফেলে জানের বাইরে পালিয়ে এসেছি। আদেশ দিন জনাব, পুরুষটাকে শাস্তিতে। তার আর প্রয়োজন হবে না। আগে আসমা আলীকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। দূর হয়ে যাও পদার্থের দল। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। সামান্য একটা দুঃস্ব হাতে সুলতান কন্যা অপহরণ করে। আমি যা ভাবতে পারছি না, আমি যা ভাবতে পারছি না। আপনি বিস্মিত হবেন না জনাব, এই সিবল আফজাল বেগ এখন জীবিত। তাছাড়া শাহজাদ আসমানি আমার বাদী স্ত্রী। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে দরবারে নিয়ে প্রতিজ্ঞা করছি জনাব, যে বেগম সুলতানকে শাহজাদিকে অপহরণ করে আফজাল বেগের মাথায় খুন চাপিয়ে দিয়েছে, আপনাকে পাগল করে তুলেছে। আমি সেই পক্ষিক বাচ্চাটাকে গ্রেফতার করে নিয়ে সুলতান দরবারে। ফিরে এসেছিস বেটি? আয় বেটি আমার মুখে আয়। বল তুই কেমন পেলে? যে দস্যু আমাকে হামলা করেছিল, এই যুবক এসে তাকে মেরে আমাকে উদ্ধার করেছে। তাই তো আমি ওই বীরত্ব দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি আব্বা হুজুর। বলো বলো যুবক, কি নাম তোমার? আমার নাম হামিদ খান জনাব। শোনো যুবক,
শাহজাদির মুখে তোমার বীরত্বের পরিচয় পেয়ে আমি খুব খুশি হয়েছি দেব। এবার বলো বলো, তুই কি পুরস্কৃত করলে তুমি খুশি হবে? জনাব, পুরস্কারের লোভে আমি শাহজাদিকে বিপদ মুক্ত করলেই জনাব, নারীর ইজ্জত রক্ষা করা প্রত্যেকটি মানুষের ইজ্জত, প্রত্যেকটি মানুষের কর্তব্য জনাব। তাই আমি আমার একজন মানুষ হিসাবে আমার কর্তব্য পালন করেছি জনাব। বাপজান, আমার একটি আরজি বাপজান। বলো বেটি। বাপজান, এই যুবকের বীরত্ব দেখে আমি খুশি হয়েছি বাপজান। তাই বলছিলাম কি, আমাদের আমাদের প্রাসাদে ওই স্বর্ণশালায় যদি ওকে একটা চাকরি দিয়ে দিতে, তাহলে ওর কিছুটা ঋণ মুক্ত হতে পারতাম। হামিদ খা, তোমারও কি একই ইচ্ছা হামিদ খা? এ আপনার মেহেরবানি জনাব। ঠিক আছে হামিদ খা, তবে আমি নিশ্চয়ই দেখতে চাই তোমার বীরত্বের পরিচয়। তুমি যদি সেই যুদ্ধে উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমার চাকরি অনিবার্য। আবছালবে আদেশ করুন জনাব। ওই যুবকের পরীক্ষা নাও। আমি তোর জনাব। ওই যুবক অস্ত্র এসো যুবক, এবার শক্তির পরীক্ষা দাও। তবে এসো, আমিও প্রস্তুত। সালাপ চাল দেখে যে পরাস্তিত করতে সে অতি সহযোগিতা নয়। আজ হাতে তোমাকে আমি 10,000 সৈন্য নিয়োজিত করলাম। আপনার এই কথা চিরদিন আমার মনে থাকবে জনাব। এবার এসো আমরা আমার সাথে, তারপর যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যুদ্ধ? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। সুলতান আমার বিরুদ্ধে আচরণ করেছে, তাই তাকে সিংহাসনচ্যুত করে বেঈমানির প্রতিশোধ নেব। আমিও তাই চাই জনাব। তুমিও কি তাহলে শয়তান প্রশান্ত সেনের অত্যাচারে জর্জরিত? হ্যাঁ হ্যাঁ জনাব, শয়তান প্রশান্ত সেন আমার একমাত্র। না 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 জনাব, আমি আর বলতে পারছি না জনাব। বলো বলো যুবক। আজ নয় জনাব, যখন সময় হবে তখন আমি বলবো। আমিও চাই শুধু শয়তানদের ধ্বংস। তুমি না বললে আমি বুঝতে পেরেছি হামিদ খা, তোমার অন্তরে প্রতিশ্রুতির আগুন জ্বলছে। এবার চলো হামিদ খা। তবে তাই চলুন হ্যাঁ, তাই জনাব, চলুন। তাই চলুন। আপনি আমাকে আটকাবেন না, আমাকে আপনি বলতে দিন, আমি তো বলতে চাই। না, আমি তোমাকে এমনি ভাবে উঠতে দিতে পারি না। তুমি মরবে কেন বল?
করতে চাও? কলঙ্কের হাত থেকে মুক্তি পেতে। কলঙ্ক? কিসের কলঙ্ক? আপনি তা শুনতে দিয়ে যাবেন না ভাই। আপনি আপনি আমাকে বলতে দিন। না, তুমি বলো, আমি তোমার সব শুনবো। শুনবে হ্যাপি শয়তান প্রশান্ত সে আমাকে চুরি করে তার প্রাসাদে নিয়ে যায়। তারপর তারপর সেই শয়তানকে বিশ্বাস করে আমার সর্বস্ব তাকে দিয়েছিলাম। আর আর আমার গর্ভে যখন তার সন্তান এলো তখন আমাকে সে ঘর ধরে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। তাই তো কলঙ্কের হাত থেকে মুক্তি পেতে আমি এই পথ বেছে নিয়েছি ভাইজান। শয়তান প্রশান্ত সেন, তুমি তোমার অত্যাচারে শেষ পর্যায়ে চলে গিয়েছ। তাই তোমার এই অত্যাচারে নিরহ প্রজারা একটু শান্তিতে থাকতে পারছে না। কাল না দায়ে তুমি গরিব দুঃখী মানুষের জমি কেড়ে নিচ্ছ। মা বোনদের ইজ্জত নিয়ে তুমি চিনিমিনি খেলছ। তাই তোমার এই অত্যাচারে আমি একটু শান্তিতে থাকতে পারছি না। ও ছিরে, আমি আমার ডাকাত ভাইদেরকে নিয়ে তোমার ওই রাজপথে আক্রমণ করবো। তারপর তোমাকে নির্মম ভাবে হত্যা করে তাদের ওই কমলপুরে নিপীড়িত মানুষের সুখ শান্তি ফিরিয়ে দেব। ভাইজান, তুমি আর কিছু ভেবো না বোন, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। আর যারা তোমাকে কলঙ্কের অপবাদ দিয়েছে আমি আমি তাদেরকে দেব ওই জ্যান্ত সমাধি। ভাইজান, তবু তবু যে আমি অপরিচিত নারী। আজ থেকে তুমি আর কোনো অপরিচয় নয় বোন, এখন থেকে হলে তুমি আমার একমাত্র বোন। আমি হব তোমার হতভাগ্য ভাই। ভাইজান, এসো বোন, আমার সাথে এসো। আমার ভাই, তুমি যখন আমাকে বোন হিসাবে মেনে নিয়েছো তখন তোমাকে আমি একটু প্রণাম করি। উঠো বোন, উঠো। আজ আমি তোমায় স্পর্শ করে প্রতিজ্ঞা করছি যে শয়তান তোমার সর্বস্ব কেড়ে নিয়ে তোমার মাথায় কলঙ্কের অপবাদ তুলে দিয়েছে, তাদেরকে আমি এই দুনিয়ার বুকে বাঁচতে দেব না। তাদেরকে আমি নির্মম ভাবে হত্যা করে অপমানের প্রতিশোধ নেবই। তাই করো ভাইজান, তুমি তাই করো। আসো বোন, আমার সাথে এসো। তাই করো। কবিরাজ আবু হানিফ ফকির নাট্যশিল্পী তাকে আরো 61 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। হ্যালো রমা রমা রমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের নাট্যশিল্পী জুয়েল ভাই তাকে 61 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে আমাদের শ্রীপুর শরীফ বাজারের নাট্যশিল্পী যিনি এই বৈদ্যনাথের অভিনয় আগে উপভোগ করেছিলেন, আমাদের আলম ভাই তাকে 61 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে আমার বন্ধুবর জয়দেবপুর থেকে এসেছেন, জয়দেবপুরের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ ভাই রমাকে 61 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে আমাদের রমজানের অভিনয়ে সন্তুষ্ট হয়ে মঞ্জু ভাই তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। মাশাআল্লাহ, সেই সঙ্গে দীননাথের অভিনয়ে সন্তুষ্ট হয়ে জয়দেবপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট নাট্যশিল্পী আরিফ ভাই তাকে 61 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সকলে, একটা করতে সকলে সকলে সকল
পড়ানোর পর থেকে এই রঞ্জনে কামনে কামনে ওই চারানে ওই পুকুর ঘাটেই বসে থাকে বাবা রঞ্জনদা এখনো আমার কথা ভাবে ভাবে আমারে এই তুই তারা আমি রঞ্জনকে এখনই হাত ধরেছে কাকে আনতে যাচ্ছেন জ্যাঠামশাই? আর কাকে তোমাকে এই তুমি দেখতে পাচ্ছ না আমার রমাকে ফিরে এসেছে রমা, তুমি ফিরে এসেছো রমা? রঞ্জনদা রমা, রঞ্জনদা রমা, তুমি এখনো আমার কথা ভাবো তা কি তুমি বুঝো না রমা? এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে বলবো না, আমি তোমাকে বলতে পারবো না রমা। আমি জানতাম আমার একদিন ফিরে আসবে, আমার একদিন ফিরে আসবে। আমার রমা কোনোদিন আমার বুক থেকে হারিয়ে যেতে পারে না রমা, কোনোদিন হারিয়ে যেতে পারে না। তাই তো এলাম রঞ্জনদা কিন্তু কি রমা? আমাকে যে অনেক দূরে চলে যেতে হবে না, আমি এতদিন পরে যেহেতু তোমাকে আমি কাছে পেয়েছি তাই আমি তোমাকে আর কোথাও হারিয়ে যেতে দেব না। আমার এতদিনের সত্য, এতদিনের সেবাকে আমি ব্যর্থ হতে দেব না। কোনো উপায় নেই রঞ্জনদা দেখি বলছিস হ্যাঁ বাবা আমাকে অনেক দূরে চলে যেতে হবে বাবা তুই যদি পায়ে দিকে না বলে আমি সেই ব্যবস্থাই করবো আমি জানি এই রঞ্জনে টোটাই মোড়া প্রাণ উদার করে ভালোবাসে তাই তো আমি সেই দয়ারাম ঠাকুরকে ডেকে এই তোদের এই শুভ বিয়েটা করে দেব রঞ্জনদা
দেখো, ও দেখো তো বাবা, এই আকাশটা বেড়ে এই চৌচির হয়ে আমার মাথার উপরে পড়েছে কিনা, আর আমার এই ফলের ডাল থেকে এই মাটি সরে যাচ্ছে কিনা। আমি যার কাছে থাকতে পারছি না বন্ধু। আমাকে তুমি ছেড়ে দিতে পারবি বাবার এই অপবাদ এই পাড়ার সবাই শোনার আগে আমি বেশ পার করে এই সবার কাছ থেকে অনেক দূরে চলে যেতে চাই। আমি কিছুই ভাবতে পারছি না, আমার বুকে বাজন ঘুম ভেঙে খাল খাল হয়ে যাচ্ছে। আমি আর বাঁচতে চাই না, আমি আর আজ আমার সকল আশা ব্যর্থ হয়ে গেল। আমার যে হৃদয়ের যন্ত্র প্রদীপমালা হঠাৎ করে নিভে গেল। তাই কেউ হয়তো এই পৃথিবীতে হয়তো কোথাও শান্তি খুঁজে পাবো না। তাই তো আমি চাই শুধু মৃত্যু। আমাকে আর কিছু ডাকবেন না জ্যাঠামশাই। আমার জীবনের স্বাদ আহ্লাদ যখন সবই শেষ হয়ে গেল, তখন আর আমি বাঁচতে চাই না। চলে গেল কিন্তু আমি কোথায় যাব? আমি হাতে পাপ হয়ে থাকো। এই দুঃখের পূজা যে আমার বইতে হবে। দুঃখের বোঝা হালকা করে দিতে আজ আমি অনেক দূরে চলে যাচ্ছি বাবা। আর কোনোদিন তোমাদেরকে আমি জ্বালাতন করতে আসবো না। এসো কি বলছিস? আরে কেমন আরে বলে মা ওরে এই কলঙ্কের বোঝা যদি বলতে হয় এই ভাবে কি দুজনেই বলবো। তবু তোকে আমি বাঁচতে পারবো না। তোমাকে হবে গজপতি বাবু দাঁড়িয়ে সবে শুনে তাই আমি বলছিলাম তুমি যদি ওই
সমাজ নিয়ে চলতে চাও, তাহলে তোমার ওই কুলোটা মেয়েটাকে বাড়ি থেকে খারাপ গজপতি বাবু। কি বলছে গজপতি বাবু? আমি যে কেমন করে পারবো বাপ হয়ে মেয়েকে তাড়িয়ে দিতে? তোমাকে হবে, কারণ ওই গায়ে সমাজ বলতে তো একটা কিছু আছে। তুমি যদি তোমার ওই কুলোটা মেয়েটাকে তোমার ঘরে ঠাঁই দাও, তাহলে তোমাকে এক্ষুনি হতে হবে, ওই সমাজ থেকে আলাদা হতে হবে। আমার প্রতি দয়া করো, ওটাই শুধু আমার দেখাই কথা নয়, পাড়ার সবাই যখন জানবে তখন সবাই বলবে। তাই আমি এখনো বলছি, যদি ভালো চাও এই মুহূর্তে তোমার ওই মেয়েটাকে বাড়ি থেকে খারাপ। গজপতি বাবু, এই আপনার যদি একটি মেয়ে থাকতো, তাহলে কি আপনি পারতেন ওকে তাড়িয়ে দিতে? আমার মেয়ে তো, তোমার মেয়ে তো কলঙ্কের কাজ করতো না। গজপতি বাবু, আমি শেষবারের মতো বলছি, যদি তোমার ওই অসতী মেয়েটাকে বাড়ি থেকে না ছাড়াও, তাহলে আমরা সবাই মিলে তোমাকে ঘা ছাড়া করব। এখন কথাটা যেন মনে থাকে, বুঝলে দিন না? ও ঠাকুর, আমি যে আর বলছি না বাবা, আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না বাবা। আমার যা হবার তা তো হয়ে গেছে বাবা। আমি আর তোমাকে জীবন যন্ত্রণা ভোগ করতে দেব না বাবা। তার চেয়ে আমি চলে যাই বাবা। তুই আমাকে একা ফেলে চলে যাবে? উপায় নেই বাবা, উপায় নেই। এই কলঙ্কের বোঝা নিয়ে আমাকে যে যেতে হবে বাবা, আমাকে যে যেতে হবে। না, এই তুই যাচ্ছিলে, আর তুমি আমাকে পিছু দেখো না বাবা। আমাকে আমার শান্তির পথে এগিয়ে যেতে দাও। কোথায়, এই কোথায় যাবি রে মা? যেখানে নেই সমাজের কোনো ভয়, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়, যেখানে কোনো শয়তান প্রতারণা করবে না, আজ থেকে মনে করো তোমার বাবা মরে গেছে, মরে গেছে। ও ঠাকুর, কি তুই করলি ঠাকুর? তুমি কি করলে? তুমি কি করলি ঠাকুর? রমা, বাবা
আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। বলো বলো এখন আমি কি করবো? আমি আর কার কাছে যাব? তুই দাঁড়া, তুই দাঁড়া মানবা, তুই দাঁড়া। কি হলো বিপাশালা? একটা সাধারণ মানুষের কাছে আপনার হাতে তরবারি দিয়ে এত সহজে পড়ে যাবে আজ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে অপমান করছো সাজা? আরে না না, আপনাকে অপমান করার সাহস আমার আছে কি বিপাশালা? আর তাই বলছি, এই বীরত্বহীন হে কোন সাহসে আপনি সুলতান কন্যা আসমানীকে শাদী করতে চাইছেন? বলুন, উত্তর দিন। আমি তোমাকে ভালোবাসি। চুপ করো, চুপ করো। আজ তোমার কথাগুলো জানি আমার কেমন প্যানালাল প্যানালাল লাগছে। তাই ঠিক আছে, ঠিক